নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী আর আপনারা দেখছেন ট্রাভেল মাইন্ডস। পুজো তো এসে গেল, আর এক সপ্তাহ পরে পুজো শুরু। এই করোনাকালেও চারপাশে বেশ একটা সাজো সাজো রং। কোথাও কোথাও ঠাকুর উদ্বোধনও শুরু হয়ে গেছে। আচ্ছা, পুজো বললেই কি মনে হয় বলুন তো? পুজো বললেই মনে হয় ফুল, পুজো বললেই মনে হয় মূর্তি, পুজো বললেই মনে হয় গঙ্গাজল। আকাশে বাতাসে বেশ একটা পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে। এই সময় কি বাড়িতে থাকতে ভালো লাগে বলুন? চলুন, বেরিয়ে পড়বেন আমার সাথে। আজকে আপনাদের ঘুরে দেখাবো কলকাতার শতাব্দী প্রাচীন ফুলবাজার, জেনে নেব কিছু পুরনো ঘাটের গল্প, আর ফেরার সময় একবার ঘুরে আসবো কুমারটুলি, দেখে নেব সেখানে ঠাকুরগড়া কোন পর্যায়ে আছে। চলুন তাহলে বেরিয়ে পড়বেন। ভারতের সর্ববৃহৎ পাইকারি ফুলের বাজার, কেউ কেউ বলেন এশিয়ার সর্ববৃহৎ ফুলের বাজার, এই মল্লিকঘাট ফুলবাজারটি সম্ভবত শুরু হয় 1855 সালে। সকালের আলো ফোটার সাথে সাথে বিক্রেতাদের আনাগোনা শুরু হয়ে যায় ফুলের পসরা নিয়ে। কত রকমের মরশুমি ফুল, সব রকম অনুষ্ঠানাদির ফুলের প্রয়োজন মেটায় এই বাজার। শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়, এখানকার ফুল ভিন রাজ্যেও চালান যায়। তবে খুব সতর্কভাবে চলাফেরা করতে হয়, কারণ স্ট্যান্ড রোডের মল্লিকঘাট পাম্পিং স্টেশন থেকে শুরু করে হাওড়া ব্রিজের দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত ছড়িয়ে থাকা এই বাজারের এখন সংস্কারের অভাবে বড়ই সঙ্গীন অবস্থা। শুধু তো ফুল নয়, সামনে হুগলি নদী, ডান হাতে হাওড়া ব্রিজ, ঘাটের ওপর কুস্তির আখড়া, সব মিলিয়ে দেখার মতো পরিবেশ। কত লোকের ভিড়, কত রকমের কর্মকাণ্ড। কেউ স্নান করছেন, কেউ স্নান সেরে ঠাকুরকে প্রণাম করছেন, কেউ শরীর চর্চায় মগ্ন, আবার কেউ গঙ্গামাটি নিয়ে বসেছেন। স্ট্র্যান্ড রোড থেকে হাঁটতে হাঁটতে বাজারে লোকের গুঁতো খেতে খেতে আমি পৌঁছে গেলাম একটি ঘাটে। ঘাটটির নাম রামচন্দ্র গোয়েঙ্কা জেনানা বেদিং ঘাট। এই ঘাটটি হরিরাম গোয়েঙ্কা 1912 সালে ওনার বাবার নামে তৈরি করেছিলেন। দি স্টেটসম্যানে 14 মার্চ 1912-তে এর বিস্তারিত খবর বের হয়। ঘাটটি পুরাতন হুগলি ব্রিজের উত্তর দিকে ছিল, এখনকার হাওড়া ব্রিজের দক্ষিণ দিকে। ভাঙা মার্বেলের ফ্লোরিং, পোর্সিলিংয়ে সজ্জিত দেয়াল, এসব দেখলেই বোঝা যায় ঘাটটি যখন তৈরি করা হয়েছিল তা বড়ই সুসজ্জিত ছিল। সুদক্ষ হাতে এটি তৈরি। দি স্টেটসম্যানে এটাও বলে যে ঘাটে বসার বেঞ্চগুলি নাকি পোর্সিলিনের তৈরি ছিল। এখন আর কোনো পোর্সিলিনই অবশিষ্ট নেই বেঞ্চে, সবই ভাঙা অবস্থা। এই ঘাটগুলির সাথে পুরনো কলকাতার সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে। ব্রিটিশ রাজত্বকালে বহু ম্যাপ থেকে দেখা যায় যে বারবার এই ঘাটের নাম পরিবর্তিত হয়েছে। সেগুলি সব সঠিকভাবে উদ্ধার করা এক দীর্ঘ গবেষণার বিষয়। ফুলবাজার দেখে ফেরার পথে মনে হলো, আচ্ছা মল্লিকঘাটটা কোথায়? যে ঘাটের নামে ফুল বাজার, সেই ঘাটটাই তো দেখতে পেলাম না। মল্লিকঘাটের পুরো নাম নিমাই মল্লিক ঘাট। পাথুরিয়া ঘাটার বিখ্যাত মল্লিক পরিবারের নয়নচাঁদ মল্লিক নিজের নামে একটি ঘাট তৈরি করেছিলেন হুগলি নদীর ধারে। এই নয়নচাঁদ সিরাজউদ্দৌলার সময়ের লোক। তখনকার বিত্তবান মানুষেরা বহু অর্থ ব্যয় করে নিজেদের নামে ঘাট বানাতেন। এই ঘাটের নাম তখন ছিল নয়নের ঘাট। পরে নয়নচাঁদের নাতি রামমোহন তার বাবার মৃত্যুর পর এই ঘাটটি সংস্কার করে সেটি নিজের বাবা নিমাইচাঁদের নামে করেন। ঘাটের পাড়ে ভারী সুন্দর একটি থামওয়ালা স্থাপত্য দেখলেই চোখে পড়ে। এত সুন্দর একটা ঘাট একজন নামী লোকের নামে, অথচ কোথাও মল্লিক ঘাট লেখা নেই কেন? উল্টে লেখা আছে ছোটেলাল কি ঘাট। বাড়িতে এসে ইন্টারনেট হাতড়ে বহু ব্লগ পেলাম এই নিয়ে। সবাই একই কথা লিখেছেন, আগে ছিল মল্লিক ঘাট, পরে ছোটেলাল ঘাট নামে পরিচিত হয়েছে। এবার কে ছিলেন এই ছোটেলাল? ব্লগ বলছে এই ছোটেলাল ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ছোটেলাল দুর্গাপ্রসাদ। আবার কেউ কেউ বলছেন সে এক বিরাট গল্প। এক নিঃসন্তান ব্যবসায়ী ছিলেন ছোটেলাল। তিনি এখানে এসে এক মুসলমান ফকিরের দেখা পান। সেই মুসলমান ফকিরের আশীর্বাদে সেই ছোটেলালের একটি সন্তান হয় এবং তার কথাতেই তিনি এখানে একটি ঘাট নির্মাণ করেন। ভাবলাম যাক, এই তো একটা সূত্র পাওয়া গেল। এরপরে একদিন গেলাম কলকাতা পোর্ট ম্যারিটাইম হেরিটেজ সেন্টার ঘুরতে। ভারী সুন্দর একটি পোর্ট মিউজিয়াম এবং সঙ্গে একটি আর্কাইভও আছে। ঘুরতে ঘুরতে দেখতে দেখতে দেখি একটি জায়গায় লেখা আছে নিমাইচন্দ্র মল্লিক ঘাটে দেখাশোনা করার দায়িত্ব দি ক্যালকাটা পোর্ট কমিশনারের আর ছোটেলাল ঘাটের এন্ডাওমেন্ট ট্রাস্টের। বুঝলাম দুটি ঘাট একেবারেই আলাদা, ব্লগে ভুল আছে। আবার পড়তে শুরু করলাম। মিউজিয়ামে আমার সাথে আমার বন্ধু দেবারতীও গেছিল। দুজনে মিলে ওদের আর্কাইভ ঘেটে বের করলাম এই ছোটেলাল দুর্গাপ্রসাদ আসলে হচ্ছেন এক ব্যবসায়ী। কলকাতার রাধাবাজারে ওনার বড় ব্যবসা ছিল। ইনি উত্তরপ্রদেশের ফারুক্কাবাদের বাসিন্দা। ওখানে ওনার আদি বাড়ি, সেখানেও ওনার ব্যবসা। উনি যখন মারা যান 1872-এ, তখন ওনার সন্তানরা ক্যালকাটা পোর্ট কমিশনারের কাছে 1 লাখ টাকার বিনিময়ে একটি ঘাট বানানোর ইচ্ছা প্রকাশ করেন। তা মঞ্জুরও হয়।
মেসার্স ম্যাকিনটশ বার্ন অ্যান্ড কোম্পানি এই ঘাট তৈরি করেন 1875-এ। আর ঘাটের উপরে থামওয়ালা স্থাপত্যটি এর স্থপতিকার কে জানেন? মিস্টার রিচার্ড বেন। প্রথমে এটি একটি একতলা বাড়ি ছিল, পরে সেটির নকশা পরিবর্তিত করা হয় 1974-এ। তখন ওপরে আরেকটি তলা তৈরি করা হয়। পুরনো ফটোতে এই আগের ঘাটটির ছবি দেখা যায়। আর মল্লিক ঘাট, তার কি হলো? পুরনো বই ও ডিরেক্টরি বলছে আগের হুগলি ফ্লোটিং ব্রিজ তৈরি করার সময় মল্লিক ঘাটকে সরিয়ে আনা হয় আরও দক্ষিণে। 1885 সালে যখন এখানে একটি পাম্পিং স্টেশন তৈরি হয়, তার নাম হয় এই ঘাট অনুসারে মল্লিক ঘাট পাম্পিং স্টেশন। আর ফুলবাজারটিও শুরু যেহেতু এখান থেকে, তাই তার নামও মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট। মোটামুটি একটা আন্দাজ পাওয়া গেল মল্লিক ঘাট এখন কোথায়। আজ আর ঘাট নিয়ে বেশি কথা নয়, ঘাটের কথা আবার পরে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কুমারটুলি, যেখানে প্রতিমা তৈরি হচ্ছে। চলুন তাহলে। কুমারটুলির ইতিহাস বহু প্রাচীন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে যখন বাঙালি বিত্তশালীরা বাংলার নানা জায়গা থেকে কলকাতায় এসে ইংরেজদের ব্যবসায় সাহায্য করে নিজেরাও বহু অর্থ রোজগার করে কলকাতায় বাড়িতে তৈরি করে দুর্গোৎসব শুরু করেন, কুমারটুলির রমরমাও শুরু হয় তখন থেকে। পলাশির যুদ্ধের পর নতুন কেল্লা তৈরি হওয়ার সময় গোবিন্দপুরের বসতিকে যখন সুতানুটিতে সরিয়ে আনা হয়েছিল, সেই সময় মৃৎশিল্পী সম্প্রদায়ও নিজেদের একটা এলাকা পান, একটা গোটা পাড়া মৃৎশিল্পীদের, যা আজকের কুমারটুলি। বছরের পর বছর ধরে দুর্গা প্রতিমা গড়ে চলেছেন এখানকার কারিগররা। শোনা যায় প্রথম দিকের মৃৎশিল্পীরা এসেছিলেন নদিয়া থেকে, পরবর্তী সময়ে ভারতভাগের পর বাংলাদেশ থেকেও বহু মৃৎশিল্পী এসে এখানে বসতি করেন। করোনার জন্য এবার এই গলিতে ফটোগ্রাফারদের ঢোকা নিষেধ, না হলে পুজোর আগে শুধু ক্যামেরার খিচখিচ খিচখিচ শব্দ শোনা যায়। আমি অবশ্য মোবাইলে ছবি তুলছিলাম, কেউ আপত্তি করেননি। মায়ের মৃন্ময়ী রূপের রূপকাররা নির্বিঘ্নে কাজ করুন, আমরা অপেক্ষা করব আর এক সপ্তাহ, তারপরেই মাতৃ আরাধনা। আপনারাও অপেক্ষা করুন, সামনের বৃহস্পতিবার আপনাদের দুর্গা দালান দেখাতে নিয়ে যাব। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।